আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছে সাইদ মল্লিক। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। প্রধান বিচারপতি হিসেবে বঙ্গভবনে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বিধানচন্দ্র রায় ও সুপ্রদীপ চাকমা। দখল চাঁদাবাজি করলে পা ভেঙে দিতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসছে রাজনৈতিক দলের কাঠামোগত সংস্কার। অনুপস্থিত পুলিশ সদস্যরা 15 আগস্টের মধ্যে কাজে যোগ না দিলে পলাতক ঘোষণা করা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র গণ অভ্যুত্থানে 42 পুলিশ নিহত। নীরবতা ভেঙে প্রথমবার প্রকাশ্যে এলেন দেশ ত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বেচ্ছায় সরে গিয়ে পদত্যাগ করেছেন বলে ঘোষণা, দায় দিলেন যুক্তরাষ্ট্রকে। এবং আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া। এনডিটিভির সাক্ষাৎকারে মির্জা ফখরুল। 9 বছর পর ভারত থেকে দেশে ফিরলেন সালাউদ্দিন আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। দুপুরে প্রথমে প্রধান বিচারপতিকে, পরে দুই উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আরো জানাচ্ছেন রাকিব হাসান। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আমন্ত্রিত অতিথিরা। প্রধান বিচারপতির শপথের পর নতুন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন আরো দুইজন। বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমাকে উপদেষ্টা হিসেবে শপথ বাক্য ও গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ করিতেছি যে। পরে শপথ বাক্যে স্বাক্ষর করেন তারা। শপথ অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে তা খুব শীঘ্রই ফিরে আসবে। এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, আর কোনো দলাদলির ভিত্তিতে নয়, কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয়, বরং যেটি সত্য, যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক, সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে এবং পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে। এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। এদিকে বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়া দুই উপদেষ্টার দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা এবং সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। কোন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কেউ যদি দখল চাঁদাবাজি করে, তাদের পা ভেঙে দিতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এদিকে কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। আর বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হোসেন বলেছেন, পরিবেশের ন্যায় প্রতিষ্ঠা করতে অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হবে সরকার। বিস্তারিত সাইদুর রহমান আবিদের রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসেন উপদেষ্টারা। গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তারা। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। চাঁদাবাজি করবেন, আমি শুনেছি কাউরান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন। কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে। কিছুটা পিরিয়ড এখন আছে, করেন, কিন্তু আমার কারণে আসলে ভালো হবে না।
সচিবালয়ের নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সার্বক্ষণিক ইন্টারনেট সচল রাখার কথা জানান তিনি। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা রেজওয়ান হাসান বলেন, পরিবেশের ন্যায় প্রতিষ্ঠা করতে অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা চালাবে অন্তর্বর্তীকালীন সরকার। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যতগুলো বিভাগ আছে তারা যেন পরিবেশ ন্যায় বিচারটাকে তাদের দর্শন হিসাবে গ্রহণ করে এবং সেভাবে তাদের কর্মপরিকল্পনাকে সাজায়। সেটা এই অবস্থানে থেকে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে সকলকে সাথে নিয়ে একটা নেতৃত্ব দিতে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এদিকে চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে তাদের পলাতক বলে ঘোষণা করা হবে। এই সময় ছাত্র জনতার অভ্যুত্থানে ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানান আইজিপি মইনুল ইসলাম। আবু সাইদ অপুর রিপোর্ট। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অভ্যুত্থানে আহত পুলিশ সদস্যদের দেখতে ছুটে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। তাদের চিকিৎসার খোঁজখবর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উপদেষ্টা কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। তার বক্তব্যে উঠে আসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যে সময়সীমা দেওয়া হয়েছে পুলিশ সদস্যদের, সেই কর্মস্থলে যোগদান প্রসঙ্গে কথা বলেন তিনি। যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। আপনারা দয়া করে পুলিশ যারা আছেন আপনারা থানায় ফিরে যান, আমরা একটা তারিখ দিয়ে দেব। এই তারিখের মধ্যে যদি না আসেন, একটু শোনেন, এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডেজার্টার। আর এছাড়াও বিশৃঙ্খলাকারীদের আন্তর্জাতিক বিচারের আওতায় আনার কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব গণমাধ্যম চাটুকারিতা করবে সেসব বন্ধ করে দেওয়া হবে। চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ঠিক আছে, ওটাকে আমরা কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট। আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ। চাটুকারি করবেন, ক্লোজ দ্যাট মিডিয়া। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। পরে আইজিপি মইনুল ইসলাম জানান, অভ্যুত্থানে ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। ৪২ জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর ৩ জন আছে, আর বিভিন্ন র্যাঙ্কের আছে। টোটাল ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা এই ২ জন র্যাব সদস্য সহ, তাই না, মোট টোটাল। আর আহত অসংখ্য। আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে ৫০৭ জন। দেশবাসীকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। এবং জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। আন্দোলনকারীদের হত্যার বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন হলে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংবাদিক ব্রিফিংয়ে তিনি কথা জানান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ কোনো দিকে নয়, বরং যুক্তরাষ্ট্র, চীন ও ভারত সহ সবার সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চায়। তিনি আরও বলেন, বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা।
সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে আটক বাংলাদেশিদের মুক্তির জন্য প্রধান উপদেষ্টা দেশটির সরকার প্রধানদের সঙ্গে 2-1 দিনের মধ্যে কথা বলবেন বলেও জানান তিনি। সেটা থেকে যেহেতু আমরা এরকম পরিস্থিতি আবার চাই না, কাজে আমাদেরকে কিছু রিফর্মের দিকে যেতে হবে, সেই রিফর্মের চেষ্টা সরকার করবে। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো নীরবতা ভেঙেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে বিশ্ব মিডিয়ায় আলোচিত হচ্ছে তার এসব মন্তব্য। নুসরাত শারমিনের রিপোর্ট। কয়েক সপ্তাহের কোটা আন্দোলন এবং এরপর গণবিক্ষোভের মুখে গেল 5ই আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে যান তিনি। গত কয়েকদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবার শনিবার প্রথমবারের মতো দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে নেতাকর্মীদের মনোবল ধরে রাখার আহ্বান জানানোর পাশাপাশি তার এই পরিণতির জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারত সরকার বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশিদের হাত থাকার সম্ভাবনা নিয়ে কথা বলার কয়েকদিন পরেই এই অভিযোগ তুলেছেন শেখ হাসিনা। দ্য প্রিন্ট বলছে, শেখ হাসিনা শনিবার আওয়ামী লীগ সমর্থকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তিনি ক্ষমতায় থাকতে পারতেন যদি তিনি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতেন। নিজের সর্বশেষ বিবৃতিতে শেখ হাসিনা নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তির মাধ্যমে ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেন। তিনি বলেন, লাশের মিছিল যেন না দেখতে হয়, সে কারণে তিনি পদত্যাগ করেছেন। তিনি দেশে থাকলে আরও প্রাণহানি এবং আরও সম্পদ ধ্বংস হতো বলেও উল্লেখ করেন তিনি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক সাক্ষাৎকারে এমন কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুবাইর রহমানের রিপোর্ট। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে ফখরুল বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, দেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না। তবে বিএনপি চেয়ারপারসন যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন। বিএনপি মহাসচিব জানিয়েছেন, বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত, তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে, কারণ শেখ হাসিনা সরকারের সময় নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছিল। Government needs more time. You know, the inter-election machinery, it has become totally polluted, and they're not in a position to hold a free and fair election. তাকে আরও প্রশ্ন করা হয় যে, সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, এটি সত্যতা কি? জবাবে ফখরুল বলেন, রাষ্ট্রপতি নিজে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এটি কোনো জবরদস্তি ছিল না, বিপ্লব ছিল। No. This is totally, it's all false and fabricated. It was the whole Dhaka city became a sea of human beings. It was a revolution. And she, at the last moment, decided to leave the country, and she left. সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগের ব্যাপারে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশ অসাধারণ, এসব অভিযোগ পুরোপুরি সত্য নয়। No, this is not at all true. That in Bangladesh, the communal harmony is superb. Yeah, unless there is some sort of extraordinary occasions like this revolution, there was no problem, never. নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন বলেও জানান মির্জা ফখরুল। Schemes are very successful here. জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দীর্ঘ 9 বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করলেও তা অস্বীকার করে। পরে তার সন্ধান মেলে ভারতে। রোববার দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান হাজারো নেতাকর্মী। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা চালানো হয়েছে। ইউসুফ আলীর রিপোর্ট।
টানা 9 বছর ভারতে অবস্থান করার পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে 2015 সালের 10 মার্চ নিখোঁজ হন তিনি। পরে তার সন্ধান মিলে ভারতের শিলংয়ে। ওই বছরের 11 মে অনুপ্রবেশের দায়ে মামলা করে শিলং থানা পুলিশ। 2018 সালের 26 অক্টোবর মামলা থেকে খালাস দেন ভারতের একটি আদালত। আদালতের রায়ে সেদেশের রাষ্ট্রপক্ষ আপিল করলে থেমে যায় সালাউদ্দিনের দেশে ফেরা। টানা 7 বছর মামলা চলার পর গত বছরের 28 ফেব্রুয়ারি বেকসুর খালাস পান তিনি। তবে পাসপোর্ট না থাকায় ট্রাভেল পাসের মাধ্যমে দেশে ফেরেন বিএনপির এ নেতা। সালাউদ্দিন আহমেদকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজারো নেতাকর্মীর ঢল নামে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। খোঁজ খবর নেয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন দলের পক্ষ থেকে। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কথা বলেন গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা নিয়েও। পরিকল্পিতভাবে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্রান্তকারী মহল, তাদেরকে হয়তো কোথাও থেকে মদতও দিতে পারে, তারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। না হলে যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং অনেকখানি এখন সুস্থির বাতাস বইছে সারা দেশের, কোনো অ্যানার্কি বিস্তৃত করতে দেয়নি। সেই সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক, সেটা তো বলার অপেক্ষা রাখে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দেখাশোনা করা দরকার। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে তাদের হিসাবের সব তথ্য চেয়েছে সংস্থাটি। BFIU এর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে হাসান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ থাকবে। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় অসাধু সিন্ডিকেটের সাথে জড়িত থেকে দুর্নীতি করার অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপপরিচালক প্রশাসন মোহাম্মদ আমজাদ হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রফেসর কাজী শহীদুল্লাহ। সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। 2023 সালের 28 মে থেকে তিনি UGC চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। চিঠিতে তিনি জানান, শারীরিক অসুস্থতাজনিত কারণে গত বছরের 20 আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি এবং শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও নিপীড়নের অভিযোগে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী ও পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানম সহ গভর্নিং বডির পদত্যাগের এক দফা দাবিতে ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় অপরাধীদের পদত্যাগের ঘোষণা ছাড়া কেউই শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করবেন না জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। আমিনা হীরার রিপোর্ট। হাতে প্রতিবাদের প্লেকার্ড আর মনে তীব্র ক্ষোভ নিয়ে রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসের সামনে অধ্যক্ষ কেকা রায় চৌধুরী ও পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানম সহ গভর্নিং বডির পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করে কয়েকশো শিক্ষার্থী। মানি না, মানব না, দুর্নীতি সইব না, এক দফা এক দাবি, পদত্যাগ করতেই হবে, এমন স্লোগানে ফেটে পড়ে শিক্ষার্থীরা। অভিযোগ করে নানা নিপীড়নেরও। এরা কিভাবে পুলিশ নিয়ে আসে, আমাদেরকে ঢুকতে দেয় না, আমরা ধাক্কা দিছি গেটে, তারা কেউ গেট খুলে দেয়। আপা, আমাদের জীবনের থেকে কি প্রেসারটা অনেক বেশি বড় ছিল? আমাদের একটা শিক্ষার্থীর জীবন চলে গেলে কি আপনি সেটা ফিরিয়ে দিতে পারতেন? এ সময় শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দেন অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।
আমরা যে এগেইনস্ট আসছি ওনারা এটার জন্য আমাদেরকে যে টিচারগুলো সাপোর্ট করছে ওই টিচারদের ওরা প্রেশার দিছে। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানো উচিত। এক দফা দাবি কেকা আপার আর ফারহানা আপার পদত্যাগ। ছাত্র আন্দোলনে অসহযোগিতা, দুর্নীতি এবং মেয়েদেরকে মানসিকভাবে টর্চারের কারণে আমরা আজকে তাদের স্বেচ্ছায় পদত্যাগ চাচ্ছি। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভে ভিকারুন্নেসা ক্যাম্পাস প্রাঙ্গণে শামিল হন অভিভাবকরাও। দ্রুত শিক্ষার্থীদের এক দফা দাবি মেনে নেওয়ার আহ্বান তাদের। আমাদের বাচ্চারা আমাদের স্কুলে স্থায়ী পায় নাই, তাহলে কেন এই যে আর কি উনি থাইকে আমাদের কোনো কিছু হবে, আমাদের নিরাপত্তা হবে? যে প্রিন্সিপাল তার বাচ্চাকে রক্ষা করতে পারে না সে কি ওই চেয়ারে বসতে পারে? বসতে পারে না। আর ফারহানার তো মুখের ভাষা এত খারাপ, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির এবং তাদের পদত্যাগ, কারণ সন্তান সবারই। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। বদলে যাচ্ছে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে প্রথম দিনে অফিসে এসে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, নতুন নাম হবে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। এই সময় বর্তমান পরিস্থিতিতে বিসিবির সংকট নিরসন এবং নারী টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়েও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এস.এম. আরিফের রিপোর্ট। অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা নারী টি-20 বিশ্বকাপ। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার পরিবর্তনে উদ্ভূত পরিস্থিতিতে এর আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে আসার কথা জানান তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। সরকার পতনে বিসিবি সভাপতি সহ বোর্ডের অনেকেই এখন আত্মগোপনে রয়েছেন। বিসিবির সংকট নিরসনে নিয়মের মধ্যে থেকে সমাধানের কথা বলেন তিনি। তো বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখব। এ সময় শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তনের কথাও জানান নতুন ক্রীড়া উপদেষ্টা। যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না প্রত্যেকটি স্থানে এটা করা হবে। তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাইফ, আল্লাহ।